হে বন্ধুরা, আজ আমি প্ল্যান করেছিলাম আপনাদের বর্ধমানে বিখ্যাত 108 শিব মন্দিরে নিয়ে যাবো, কিন্তু বর্ধমান স্টেশন আসতেই দেখুন কি কাণ্ড। সকাল থেকে এখানে প্রচুর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে, চারিদিকটা পুরো ভেসে যাচ্ছে জলে। তো এই বৃষ্টিতে মন্দিরে যাওয়াটা খুব বেশ সমস্যা, তাও যখন চলে এসেছি আজ কোনো বাধা মানবো না। তো এই বৃষ্টিতে ভিজি আজ আমরা যাবো বাবা ভোলানাথের দরবারে। তো বর্ধমান স্টেশন থেকে এই মন্দিরে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো টোটো বা টাউন সার্ভিস বাস। স্টেশন থেকে নবাবহাটের দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার। টোটো করে যেতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট, আর জনপ্রতি ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা মতো। তো বৃষ্টির দিনে টোটো চড়ে যাওয়া এই অভিজ্ঞতাটা কিন্তু বেশ অন্যরকম। তো অবশেষে সব বাধা পেরিয়ে চলে এলাম নবাবহাট বাস স্ট্যান্ডে। জাস্ট দেখুন, রাস্তার একবার ধার থেকে পুকুরের উপরে দেখা যাচ্ছে আমাদের সেই মন্দির। তো টোটোটা আরো কিছুটা এগোতেই চলে এলো সেই ঐতিহাসিক প্রবেশদ্বার। তো টোটো থেকে নেমে আমি আস্তে আস্তে হাঁটতে লাগলাম, আর বৃষ্টি হওয়ার কারণে জলে ধুয়ে গেছে পুরো মন্দির প্রাঙ্গণটা। তো কিছুটা এগোতেই মন্দির প্রাঙ্গণের সামনে একটা বড় নিম গাছের তলায় একটা গণেশ মন্দির, একটা শিবলিঙ্গ আর একটা হনুমানজির মন্দির আছে। তো সামনে কিছুটা এগোতেই দেখা গেল একটা চার্ট লেখা আছে, যেখানে পার্কিং এর ব্যবস্থা করার জন্য সামান্য কিছু টাকা নাই। এখানে তোমরা বাইক, গাড়ি আরো অন্যান্য কিছু পার্কিং করতে পারবে। তো সাইনবোর্ডের পাশেই আছে আমাদের শিব পার্বতী মাতার আর একটা মূর্তি। তো এইদিকে পার্কিং এর ব্যবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে গাড়ি পার্কিং করা আছে। তো এইদিকে আছে মোটরসাইকেল পার্কিং করার ব্যবস্থা। এই যে দেখতে পাচ্ছ সারি সারি মোটরসাইকেল গুলো আছে। তো এখানে তোমরা মোটরসাইকেল পার্কিং করতে পারবে। পার্কিং এর সামনেই আছে একটা নটরাজের মূর্তি, আর এই পার্কিং এর সাইড দিয়ে একটা সুন্দর রাস্তা করা আছে। তো আসার সময় তোমাদেরকে বলছিলাম যে ওই পুকুর পাড় থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমি এইদিকে কিছু শুট নিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, জল পড়ার পর পুরো রাস্তাটা ভিজে গেছে আর পুরো পরিষ্কার লাগছে। খুবই সুন্দর লাগছিল এই রাস্তাটা। তো এইদিকে শুট নেওয়ার পর আমি ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণের সামনে এলাম। দেখতেই পাচ্ছ মন্দির প্রাঙ্গণের সামনে একটা বৃষ্টির জলে পুরো ধুয়ে গেছে, খুব সুন্দর লাগছে মন্দির প্রাঙ্গণটা। তো সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। আমি ধীরে ধীরে সামনে দিকে এগোতে থাকলাম। তো মন্দিরের প্রবেশদ্বারের সামনেই আছে আমাদের একটা সুন্দর ক্যাফে, একটা বিশ্রামাগার, আর সাইডে আছে টিকিট কাউন্টার। তোমাদেরকে বলে রাখি, তো সবার প্রথমে তোমাদের কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার জন্য আমি সামনে দিকে এগিয়ে গেলাম। তো এখানে টিকিটের প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ মাত্র 2 টাকা। তো 2 টাকা দিয়ে সবার প্রথমে তোমাদের টিকিট কেটে নিতে হবে। টিকিট কাটার পর তোমাদের দ্বিতীয় কাজ হলো তোমাদের জুতোগুলো যে আছে জুতোগুলো এক জায়গায় রাখতে হবে। তো টিকিট কাটার পর টিকিট কাউন্টারের ডান সাইডেই তোমরা দেখতে পারবে জুতো রাখার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। দেখতেই পাচ্ছ এখানে জুতো রাখতে পারবে তোমরা। তো এখানেও তোমাদেরকে 2 টাকা দিতে হবে। জুতো দুটো খুলে এখানে রেখে দিলাম। কাকুর ব্যবহার খুবই ভালো। কাকু আমাকে একটা জুতো রাখার পর একটা টোকেন দিল। তো টোকেনটা নেওয়ার পর আমি কাকুকে যখন টাকা দিতে গেলাম, কাকু বললো যে না, জুতো যখন নিয়ে যাবে তখন তুমি টাকাটা দিয়ে যেও। জুতো রাখার পর আমি হাতটাকে ওয়াশ করে নিলাম। হাতটা ওয়াশ করার পর আমি ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করবো বলে এগিয়ে যাচ্ছিলাম। তো মন্দিরের প্রবেশদ্বারের সামনেই আছে আমাদের একটা সিকিউরিটি গার্ড। তো সিকিউরিটি গার্ডকে টিকিটটা দেওয়ার পর ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছ সামনে দুটো মন্দির আছে, আর এখানে সবাই পুজো দিচ্ছে। এইখানে রয়েছে একটা সুন্দর প্রণামী বাক্স আর ধূপ দেওয়ার ব্যবস্থা। মন্দিরের সামনে কিছুটা এগোতেই সামনে মন্দিরের উপরে লেখা আছে বর্ধমান 108 মন্দির। তো ক্যামেরাটা নিয়ে আমি যখন মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছিলাম, তো সামনে ছিল আমাদের ভোলানাথের শিবলিঙ্গ, আর এখানে পুজো দেওয়া হয়েছে। যেহেতু ধূপ জ্বলছে, মোমবাতি জ্বালা আছে। তো মন্দিরের সাইড দিয়ে আস্তে আস্তে হাঁটার সময় আমি দেখলাম এখানে সুন্দর বসার ব্যবস্থা করা আছে, আর সামনে লেখা আছে মানত নন্দিনী পার্ক। পার্কে আমি ধীরে ধীরে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর সামনেই দেখতে পেলাম যে আমাদের একটা নন্দীর মূর্তি আছে, আর তার সামনে আছে আমাদের ভোলানাথের মূর্তি। একটা মানব নন্দিনী পার্ক নাম রাখার কারণ হচ্ছে এখানে মানুষ মানত করে এখানে ধাগা বেঁধে যায়। এই যে বটগাছটা দেখতে পাচ্ছ কত ধাগা বাঁধা আছে। তো দেখতে পাচ্ছ এখানটা কত সুন্দর ব্যবস্থা করা আছে। এইদিকে সাইডে হাঁটার সময় দেখতে পেলাম দেয়ালের মধ্যে কত সুন্দর কারুকার্য করা আছে। তো মন্দিরের এই সাইডে আছে একটা সুন্দর পুকুর, আর দেখতে কিন্তু জল পড়ার পর অসাধারণ লাগছিল পুকুরটাকে। দেয়ালের এই কারুকার্যটার সাইডেই আছে প্রচুর ঘন্টা বাঁধা। তো এখানে মানত করার পর হয়তো ভক্তরা এখানে এসে ঘন্টা বাজায়। তো দেখতে পাচ্ছ কত ঘন্টা এখানে বাঁধা আছে। তো এক সাইডেই আছে 6 থেকে 7টা ঘন্টা, কমসে কম 5 থেকে 6 লাইন এখানে ঘন্টা বাঁধা আছে, আর ওইদিকে 5 থেকে 6 লাইন। খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে। তো এখানে শুট নেওয়ার পর আমি এদিকে দেখলাম প্রচুর মেঘ করে আছে, আর মন্দিরটা খুব সুন্দর লাগছে মেঘ করার কারণে। তাই এখানে আমি কিছু সিনেমেটিক শুট নিলাম। তোমরা দেখো যে কত সুন্দর আসছে মন্দিরটা এখান থেকে, খুবই ভালো লাগছিল। এখান থেকে কিছু আমি ফটো শুট নিলাম। এখানে শুট নেওয়ার পর ধীরে ধীরে আমি হাঁটতে লাগলাম, আর সামনেই দেখতে পেলাম একটা সমাধিস্থল করা আছে। এখানে বর্ধমানের রাজা ও রানীর স্মৃতিতে এখানে একটা সমাধির মতো করা হয়েছে। তো এই সমাধিস্থলটা দেখার পর আমি সামনে থেকে এগোতেই দেখতে পেলাম সেই ঐতিহাসিক সারিবদ্ধ মন্দিরগুলো। তোমাদেরকে বলে রাখি এই মন্দিরটা তৈরি হয়েছিল 1788 সালে। বর্তমানে মহারানী বিষ্ণুকুমারী এক ভয়াবহ মহামারীর পর প্রজাদের মানসিক শান্তি দিতে এই মন্দিরটি তৈরি করেছিলেন। তো এই মন্দিরটা এখন বয়স হচ্ছে 235 বছর থেকে 36 বছরের কাছাকাছি। আজ এই বৃষ্টির দিনে এখানে এসে সত্যি এক পরম শান্তি অনুভব হচ্ছে। তো এই মন্দিরগুলো বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা মন্দিরই একই রকম দেখতে। এবার আপনাদের এই 108 মন্দিরের সবচেয়ে বড় রহস্য হলো এই যে 108টি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি মন্দির শিবলিঙ্গ কিন্তু আলাদা আলাদা নাম আছে। হিন্দু শাস্ত্রের মধ্যে মহাদেব বা শিবের 108টি ভিন্ন নাম ও রূপ আছে, যেমন বিশ্বনাথ, ভৈরব, রুদ্র, সুলপানি, ত্রিলোচন। সেই 108টি নামের উপর ভিত্তি করে এই প্রত্যেকটা মন্দিরের নামকরণ করা হয়েছে। তার মানে আপনি ভাবুন, একবার আপনি যখন এই পুরো মন্দির চত্বরটা এক চক্কর ঘুরে সব মন্দিরগুলো দর্শন করছেন, তখন আপনি কিন্তু একসাথে মহাদেবের 108টি রূপ দর্শন পেয়ে যাচ্ছেন।
তো মন্দিরের সামনে দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছিলাম কত সুন্দর লাগছিল, আমি তো দেখে অবাক যে এত সুন্দর মন্দির আমাদের বর্ধমানে আছে। তো এখানে অতটা ভিড়ভাট্টা নেই, তোমরা যদি ফ্যামিলির সঙ্গে ঘুরতে আসো বা তোমাদের মন চাই যদি ঘুরতে আসতে, অবশ্যই এই মন্দিরে দর্শন করতে আসো, খুব সুন্দর মন্দির। তো এখান থেকে আরো কিছুটা এগোতি সামনে পুকুরে যাওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো এপার থেকে দেখতেই পাচ্ছ ওপারে যে শিব মন্দিরগুলো আছে দেখতে অসাধারণ লাগছে, কারণ মেঘটা করে আছে আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো, আবার মনে হচ্ছে বৃষ্টি পড়বে, বাট মন্দিরগুলো জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো আমি এই ঘাটটাতে কিছুক্ষণ বসেছিলাম আর দেখছিলাম যে কত মাছ এখানে খেলা করছে, প্রচুর ছোট ছোট মাছ আছে আর বড় বড় মাছও আছে, তো খুব সুন্দর লাগছিল এখান থেকে দেখে। তো তোমাদেরকে বলে রাখি এই মন্দির প্রাঙ্গণটা পুরোটা ঘুরতে তোমাদের হয়তো 40 থেকে 45 মিনিট সময় লেগে যেতে পারে, কারণ মন্দির প্রাঙ্গণটা অনেকটাই বড় আর তোমাদের প্রত্যেকটা মন্দির দেখতে হলে ধীরে ধীরে হাঁটতে হবে আর একে একে দেখতে হবে। তো মন্দির প্রাঙ্গণ ঘুরতে তোমাদের যাতে না অসুবিধা হয় তাই জন্যই আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা সুন্দর ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাপটা দেখে তোমরা অবশ্যই মন্দিরটা খুব সহজেই ঘুরতে পারবে। আরো কিছুটা যাওয়ার পর আমি ক্যামেরাটা রেখে আমি একটা মন্দিরে প্রবেশ করলাম আর ভোলানাথের দর্শন করার পর ভোলানাথের আশীর্বাদ নিলাম। আরো কিছুটা এগুতি আমরা সামনে দেখতে পেলাম একটা মা অন্নপূর্ণা মন্দির করা আছে আর এখানে মূর্তিগুলো রাখা আছে, আর তার রাইট সাইডে আছে একটা মা পার্বতী মন্দির। তো আমি এই মন্দিরগুলো দর্শন করার পর আমি আবার সামনের দিকে হাঁটতে লাগলাম। তোমরা যখন ধীরে ধীরে হাঁটতে লাগবে তখন তোমাদের মনে হবে যে আমি তো সেম জায়গায় হাঁটছি বা সেম রাস্তায় হাঁটছি আর সেম মন্দির দেখছি, বাট এগুলো নয়। তো প্রত্যেকটা মন্দিরই আলাদা আলাদা বাট দেখতে পুরো একই রকম। বন্ধুরা আমরা এতক্ষণ 108 শিব মন্দির কথা বলছিলাম তাই তো, কিন্তু এবার আপনাদের এই জায়গায় সবচেয়ে বড় চমক আর একটা রহস্য জানাই। খাতা কলমে বা নামের দিক থেকে 108 শিব মন্দির বলা হলেও আপনি যদি এখানে এসে নিজে হাতে গুনে বসেন তাহলে আপনি অবাক হবেন, কারণ এখানে আসলে 108টি নয় 109টি মন্দির রয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, মোট 109টি মন্দির। আসলে মূল প্রাঙ্গণে দেওয়ালে সারিবদ্ধভাবে 108টি মন্দিরের জপমালার দানার মতো সাজানো আছে, আর একটি মাঝখানে একটু ভিন্ন জায়গায় গলার হারের লকেটের মতো আরো একটি বাড়তি মন্দির তৈরি করা হয়েছে। প্রাচীন নিয়মে এই প্রতিটি মন্দির কিন্তু প্রতিদিন পুজো করা হয়। তো আপনাদের যে আরো একটা এক্সট্রা মন্দিরের কথা বললাম, এই যে কোনাকুনি দেখতে পাচ্ছ এখানে একটা এক্সট্রা মন্দির করা আছে, এগুলো সব সারিবদ্ধভাবে, বাট তো এই মন্দিরে দেখতেই পাচ্ছ যে আলাদা ধরনের করা আছে। এই মন্দিরটা এই মন্দিরগুলোর থেকে তুলনামূলকভাবে কিছুটা বড়। তো চলো এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। সামনেই দেখতে পাচ্ছ মহাদেবের কিছুক্ষণ আগে পুজো দেওয়া হয়েছে আর সবসময় আসছে মানুষ পুজো দিতে, আর এখানে মোমবাতিও জ্বলছে, কিছু ধূপ জ্বলছে আর খুব সুন্দর লাগছে ভেতরটা। মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ যে ছোট ছোট জানালার মতো করা আছে, কারণ হচ্ছে আগে তো ইলেকট্রিসিটি ছিল না, তাই এখানে হয়তো কোনো প্রদীপ বা কিছু রাখা হতো মোমবাতির মতো। তো মন্দির থেকে বেরোনোর পর আমি ধীরে ধীরে মেন গেটের দিকে এগোতে লাগলাম, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে আর টাইমও অনেক হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো এটাই বলবো, তোমাদের মন্দিরটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই অ্যান্সার দেবো তোমাদের কমেন্টে। তো এখন গেটের বাইরে দিয়ে বেরিয়ে চললাম, এরপর জুতোটা নিতে হবে, জুতোটা নেওয়ার পর আমরা সোজা যাবো ক্যাফেতে। তো টোকেন দিয়ে দিলাম, টোকেন নেওয়ার পর জুতোটা আমি নিয়ে নিয়েছি, এরপর আমি যাবো ক্যাফেতে, কারণ প্রচুর খিদেও লেগে গেছে, দেখি এই ক্যাফেতে কি কি পাওয়া যায়। সামনে দিয়ে কিছুটা হাঁটার পর দেখতেই পাচ্ছ এই যে সাইডে ক্যাফেটা আছে, বাইরে থেকে খুবই সুন্দর লাগছে ক্যাফেটা দেখতে। তো ভেতরে গিয়ে দেখি কি কি আইটেম আছে ক্যাফেটাতে। তো ক্যাফেটাতে ঢোকার পর আমি দেখলাম ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এবার আমি জিজ্ঞেস করতে গেলাম যে এখানে কি কি খাবার পাওয়া যায়। তো সামনে দেখলাম একটা টেবিলে একটা মেনু রাখা আছে। তো তোমরা মেনুটা দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যে কি কি পাওয়া যায় এখানে। তো আমি অলরেডি অর্ডার করে দিয়েছিলাম, আমি নিয়েছিলাম একটা বাটার মশলা ধোসা। তো অর্ডার দেওয়ার পর আমি টেবিলে গিয়ে বসলাম, কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো 10 মিনিট পর আমার খাবারটা এলো। তো খাবারের রিভিউটা তোমাদেরকে দিচ্ছি। খাবারটা খুব একটা যে ভালো সেটা নয়, প্রাইস নিচ্ছে 100 টাকা। মশলা ধোসাটা একবারে মানে ডিসেন্ট ছিল, খুব ভালো ছিল না। তো ধোসাটা প্রপার কুক হয়নি, আর যে সাম্বারটা দিয়েছিল সাম্বারটা পুরো জলের মতো, সাম্বারটাও কোনো টেক্সচার ছিল না আর টেস্টও ছিল না। আর যে নারকেল চাটনিটা দিয়েছিল নারকেল চাটনিটাও পুরো জলের মতো। খাবার খুবই রিসেন্ট ছিল, আমার তো ভালো লাগেনি একদমই। তাই আমি সাজেস্ট করবো তোমরা এই ক্যাফেটা না এসে তো কিছুটা বাইরে গিয়ে দেখতে পারো, যে আরও যে ফুড স্টলগুলো আছে সেখানে গিয়ে তোমরা খাবার খেতে পারো। এখানে খাবার আমার একদম ভালো লাগেনি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকমই ব্লগ যদি তোমরা দেখতে পছন্দ করো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।